বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণের লেকচার 9 নিয়ে। লেকচার 9-এর প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 28 এক্সাম্পল 12। কোশ্চেনটা কী বলা আছে? 8x² প্লাস 4xy প্লাস 5y² মাইনাস 16x মাইনাস 14y প্লাস 13 = 0 সমীকরণটি প্রমাণ আকারে পরিণত করো। তার মানে আমরা কিন্তু প্রমাণ আকার বা আদর্শ আকার পূর্ববর্তী লেকচারে করেছি, সুতরাং এই যে প্রমাণ আকার বা আদর্শ আকার নিয়ে কথা বলবো না। তো এইখানে আরও কোশ্চেনে বলা আছে কোন একটি অক্ষের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করতে বলছে। তো অক্ষের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয়ের রিলেটেডও আমরা পূর্ববর্তী লেকচারে এ ধরনের অঙ্ক করেছি। তাহলে আমার নতুন টপিক্সটা কি? কোন একটি চিত্র অঙ্কন করো। তাহলে আমরা এই চিত্র অঙ্কন রিলেটেড বিষয়টা দেখব। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2007 সালে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এবং পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এসেছে। তাহলে প্রথমেই আমি সমীকরণটা প্রমাণ আকারে পরিণত করতে কী কী প্রসেস অবলম্বন করতে হবে সেই জিনিসটা বলে যাচ্ছি, এ নিয়ে বিস্তারিত কথা বলবো না। তাহলে সলিউশন, প্রদত্ত সমীকরণ এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণ যে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এর সহিত তুলনা করে a, h, g, f এবং c এর মান বের করলাম। সেখান থেকে ডেলের মান বের করলাম ডেলের সূত্র ধরে, সেটা কি ডেল নট ইকুয়াল 0 আসলো। তারপরে ab মাইনাস s² বের করলাম, কত আসলো 36, যেটা গ্রেটার দ্যান 0। তাহলে সুতরাং এই কন্ডিশন অনুসারে এই কন্ডিশনটা কি প্রকাশ করে? 1 নং সমীকরণ একটা উপবৃত্ত প্রকাশ করে। এখন এরপরে আমরা কি বের করব? উপবৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র আমরা ধরলাম আলফা কমা বিটা। তাহলে আলফার সূত্র কি? fh মাইনাস বিজি ডিভাইডেড বাই ab মাইনাস h²। তো মান বসিয়ে এই যে প্রদত্ত উপবৃত্তের সমীকরণটা আছে আমার, সেই উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 13/18, অর্থাৎ আলফার মান কেন্দ্রের ভুজের মান 13/18। বিটা কি আছে? gh মাইনাস এফ ডিভাইডেড বাই ab মাইনাস h²। এখানেও মান বসে ক্যালকুলেশন করে 10 বাই কত আসলো না 9। সুতরাং উপবৃত্তের কেন্দ্র 13/18 কমা 10/9। তো তারপরে অক্ষদ্বয়ের দিক ঠিক রেখে মূলবিন্দুকে হচ্ছে কেন্দ্রতে যদি অর্থাৎ 13/18 কমা 10/9 বিন্দুতে স্থানান্তর করলে 1 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে। ওখানে যে একঘাতিক পদ আছে সে পদগুলো বাদ যাবে, দ্বিঘাত পদগুলো থাকবে, ইকুয়াল c1 হবে। তাহলে c1 বের করার সূত্র কি? মাইনাস আলফা জি প্লাস বিটা প্লাস সি। তো এখানে মান বসিয়ে c1 এর মান পেলাম। তাহলে 2 নং হাতে আমরা c1 এর মান বসাবো এই 2 নংয়ে। তাহলে আমরা পাবো কি 8x² প্লাস 4xy প্লাস 5y² ইকুয়াল 5/9। এটা 3 নং সমীকরণ। এখন এইখানে আমরা এই যে xy এর পদ বাদ দিব, সেটা কোন পরিস্থিতিতে বাদ দেওয়া যায়? অক্ষদ্বয়কে এমনভাবে আবর্তন করি যেন xy পদ অপসারিত। এক্ষেত্রে রূপান্তরিত সমীকরণ হবে কি a1x² প্লাস b1y² ইকুয়াল 5/9। তাহলে এই a1 আর b1টা একটা সম্পর্ক আছে, যেটা আমরা অক্ষের স্থানান্তর অর্থাৎ চ্যাপ্টার 1-এ দেখেছিলাম। a1 প্লাস b1 সমান কি a প্লাস b। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 8 আর বির মান হচ্ছে 5। আমরা যখন সাধারণ কণিকের সমীকরণের সাথে কম্পেয়ার করেছি তখন ওখানে কিন্তু a b এর মান পেয়েছি। তাহলে a1 প্লাস b1 এর মান কত আসলো 13। আবার a1 ইন্টু b1 এর একটা সম্পর্ক আছে ab মাইনাস h², সেখানেও মান বসে ক্যালকুলেশন করলে আমাদের 36 আসে। এখন যেহেতু আমার প্লাসের মান জানা আছে, এখান থেকে আমরা মাইনাসের মানটা বের করে নিব। তাহলে a1 মাইনাস b1 সমান কি? যে সূত্রটা। তাহলে a1 মাইনাস b1 এর মান কত আসবো? ক্যালকুলেশন করলে 5। এখন এই প্লাস একটা মাইনাস, তাহলে a1 প্লাস b1 হচ্ছে 13, a1 মাইনাস b1 কত 5। এই দুটাকে সমাধান করে অর্থাৎ ক্যালকুলেশন করে a1 এবং b1 এর মান বের করে এই যে 4 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা কি পাবো? প্রমাণ আকার পেয়ে যাব। এখন a1 প্লাস b1 সমান 13, a1 মাইনাস b1 সমান কত 5 যোগ করেছি, তাহলে 2a1 সমান কত 18। তাহলে a1 সমান কত আসলো 9, b1 সমান কত আসবে 4, কেননা a1 এর মান 9 যে কোনো একটা সমীকরণে বসলে b1 এর মান পাওয়া যাবে। তো 4 নং সমীকরণে a1 এবং b1 এর মান বসিয়ে পাই। তাহলে 4 নং সমীকরণ আমার এটা ছিল। তো তারপরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে উপবৃত্তের প্রমাণ আকারে নিয়ে আসলাম, কারণ রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 বানাতে হবে।
আশা করি ক্লিয়ার, কারণ এটা পূর্ববর্তী লেকচারও আপনারা করেছেন। এখন আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে চিত্র অঙ্কনের জন্য। যদি কোশ্চেনে প্রমাণ আকার না চাইতো তাহলে এই টার্মটা না করলেও হতো, প্রমাণ আকারটা। যেহেতু কোশ্চেনে চেয়েছে এটা আমরা করেছি। এখন দেখুন আমরা 3 নং হতে পাই। তাহলে 3 নং কী ছিল? এই যে এটা 3 নং। এখন এটাকে আমরা 1 বানাবো। তাহলে কি করতে হবে? 5/9 দ্বারা ভাগ করে দিলাম। তো তারপরে হচ্ছে ইয়াকে ax² প্লাস 2hxy প্লাস by² সহিত তুলনা করে a, h এবং b এর মান নিয়ে আসলাম। এটা নিয়ে আসলাম কেন? ওই যে উপরিত অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। তাহলে উপরিতের অক্ষের দৈর্ঘ্য কি? সূত্র হচ্ছে এটা। এখানে ক্যাপিটাল A, ক্যাপিটাল B, এ বি মাইনাস এইচ এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে এই যে r² এর মান পেয়ে যাব। এখানে দেখুন, এখানে r² এর মান এটা পেয়েছি। তাহলে r এর মান কি পাবো? এই যে এটা √5/6, √5/9। তো তাহলে এইটার একটাকে r1 ধরবো আর একটাকে r2 ধরবো। r1 ধরবো কোনটাকে? যেটার মান বড়, আর r2 ধরবো যেটা ছোট। তাহলে উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে? 2r1। তাহলে 2 ইন্টু r1 এর মান কত? যেটা আছে √5/6, এটা বসালাম। তো কাটাকাটি করলে উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত আসলো? √5/3। তো তারপরে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি হবে? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে, সূত্র হচ্ছে 2r2। তাহলে 2 ইন্টু r2 এর মান কত? √5/9। তাহলে এখানে মান বসালে 2√5/9। আশা করি ক্লিয়ার। উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন আমরা বৃহৎ অক্ষের সমীকরণ বের করব। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণটা কি হবে উপবৃত্তের? এই যে সূত্র আমার কি? a - 1/r1² x - আলফা প্লাস h y - বিটা = 0। তাহলে এখানে এর মান বসালাম। তারপরে r1² এর মান বসিয়ে 1 আকারে যেহেতু আসবে, তাহলে উল্টাই দিলে 36/5 হবে। x - এই যে কেন্দ্রের ভুজ বসালাম, প্লাস h এর মান বসালাম, কমা না, ইন্টু y - বিটার মান বসালাম 10/9 = 0। তো তারপরে আমরা ক্যালকুলেশন করে বৃহৎ অক্ষের সমীকরণ পেলাম কত? 18x প্লাস, অর্থাৎ 18x প্লাস 9y মাইনাস 23 = 0। সেম ওয়েতে উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের সমীকরণ, শুধু সূত্রটা ভিন্ন। এই যে এখানে বৃহৎ অক্ষের ক্ষেত্রে 1/r1² ছিল, এটার ক্ষেত্রে 1/r2²। আর বাকি টার্ম সবই সেম। তো এখানেও মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা ক্ষুদ্র অক্ষের সমীকরণ পাবো কোনটা? এই যে এইখানে ক্ষুদ্র অক্ষের সমীকরণ পেয়েছি 2x - 4y + 3 = 0। এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের সমীকরণ। এখন আমাদের যে টার্মটা, সেই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, চিত্র অঙ্কন। তাহলে আমরা উপবৃত্তের চিত্র কিভাবে অঙ্কন করব এবং কি কি জিনিস আমাদের লাগবে? উপবৃত্তের চিত্র অঙ্কন করতে গেলে বৃহৎ অক্ষের সমীকরণ লাগবে, ক্ষুদ্র অক্ষের সমীকরণ লাগবে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য লাগবে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য লাগবে এবং কেন্দ্রটা লাগবে। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে কি কি লাগবে? বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে দেখুন, বৃহৎ অক্ষের সমীকরণ কিন্তু আমার যেটা ছিল সেটা আমি লিখে দিলাম। তো এখন আমরা এইটাকে, এই যে এখানে আমরা একটু ক্যালকুলেশন করে এই যে রাইট সাইডে 1 রাখবো আর বাকিগুলো এপাশে নিয়ে আসলাম। তাহলে x/ এটা প্লাস y/ এটা। তাহলে এইখানে কিন্তু আমি দশমিকে নিয়ে কাজ করেছি, কারণ আমরা যখন চিত্রে বসাবো, গ্রাফে বসাবো, তখন কিন্তু 23/18 এটা মানে কি এটা কিন্তু আমরা জানি না। দশমিকে যদি জানি 1.27, তার মানে এক ঘরের পর সামথিং যাবে। এটার জন্য আসলে দশমিকে কনভার্ট করা, এটা আসলে আপনাদের পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, এটা জাস্ট বোঝার সুবিধার জন্য। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ সেম ওয়েতে ক্ষুদ্র অক্ষের সমীকরণটা আমরা যেহেতু বের করেছি, এখানে রাইট সাইডে 1 রেখে বাকিগুলো এপাশে পক্ষান্তর করে দিলে এই ফর্মেটে আসবে। এখানেও সেমভাবে 3/-2 মানে হচ্ছে -1.5 আর 3/4 হচ্ছে 0.75। এটা কেন লিখলাম এটা একটু পরেই বুঝতে পারবেন। তো তারপরে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি পেয়েছি? √5/3, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য পেয়েছি 2√5/9। এখন আমার মূল পয়েন্টে আসি। ফার্স্টে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ এবং এ প্রাইম বৃহৎ অক্ষ, এ এবং এ প্রাইম কি? বৃহৎ অক্ষ। তাহলে ফার্স্টে আমার বৃহৎ অক্ষটা আঁকতে হবে। এই যে এই রেখাটা আঁকতে হবে। এখন এটা আমরা কিভাবে এঁকেছি
এটা আপনাদের বুঝতে হবে বৃহৎ অক্ষটা কীভাবে এঁকেছি। তাহলে আমার ফার্স্টে হচ্ছে ধরুন এই একটা অক্ষ আর একটা অক্ষ হচ্ছে এটা অবশ্যই কিন্তু গ্রাফ কাগজে করতে হবে। অক্ষ এই দুইটা অক্ষ। এখন আমার প্রথমে ফার্স্টেই কাজ হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ, অর্থাৎ বৃহৎ অক্ষটা আঁকতে হবে, বৃহৎ অক্ষরেখাটা আঁকতে হবে। তাহলে দেখুন এইখানে কিন্তু বৃহৎ অক্ষরেখার এই যে এই ফরম্যাটটা আসছিল x/23 ডিভাইডেড বাই 18 এটা আসছিল। তার মানে এই কথাটার অর্থ হচ্ছে এই এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ ছেদ করে বা কতটুকু অংশ খণ্ডিত করে 23/18। কত? 23/18। তাহলে ধরুন এটা 1 ঘর, এটা 2 ঘর, এটা 3 ঘর। তার মানে এখানে এক্স অক্ষ বরাবর কতটুকু অগ্রসর হয়? এক্স অক্ষ বরাবর 1.27 বরাবর অগ্রসর হয়। তার মানে এই যে এইখানে পড়বে। তাহলে এটা কি? এটার স্থানাঙ্ক কি হবে? 3/18, 0। এখন অনেকে বলতে পারেন 0 কেন আসলো? আমরা যদি স্থানাঙ্ক জ্যামিতিতে দুর্বল থাকি তাহলে এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো স্থানাঙ্ক জ্যামিতি 99 হায়ার ম্যাথে একটু দেখে আসতে পারেন বেসিক ক্লিয়ার করার জন্য। তাহলে এইখানে যেহেতু এক্স অক্ষে বিন্দুটা, তাহলে এক্স অক্ষে কুটির মান কি হয়? 0। তাহলে এইখানে কিন্তু বিন্দুটা পড়বে হচ্ছে এইখানে। আর এই যে x/a প্লাস y/b ইকুয়াল 1, তাহলে এইটা বলতে x/a বলতে কত? 23/18। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ। কতটুকু খণ্ডন করে? এই যে এই পরিমাণ খণ্ডন করে। তো তারপরে আমার কত আছে? y অক্ষের খণ্ডিত অংশ কত? y অক্ষের খণ্ডিত 23/9। এটা কিন্তু আমরা ইন্টারে দেখেছিলাম, ঠিক আছে? তো এইখানে কত? 2.55। তাহলে 2.55 মানে কি? y অক্ষ বরাবর। তাহলে এটা y, এটা x প্রাইম, এটা x, এটা y প্রাইম। তাহলে দেখুন, তাহলে এইখানে ধরুন 2 ঘর, এইটা 3 ঘর। তার মানে এখানে 2.55 মানে 2 এবং 3-এর মাঝ বরাবর। তার মানে এই যে এই রেখাটা, এই বিন্দু দুটা যোগ করলে যে রেখাটা পাবো সেই রেখাটাই হচ্ছে আমার বৃহৎ অক্ষরেখা। এটাকে আমরা ধরুন এইখানে এটাকে নাম দিতে পারি হচ্ছে কত? এখানে তো হচ্ছে ভুজের মান কত? y অক্ষে ভুজের মান 0, 23/9। ঠিক আছে? তাহলে আমার এইখানে যে a এবং a প্রাইম এটা কিন্তু বৃহৎ অক্ষ। এই যে অক্ষটা, এই অক্ষটা কিন্তু আমরা এই ফরম্যাটেই এঁকেছি। ঠিক আছে? এটা হচ্ছে বৃহৎ অক্ষ। সেম ওয়েতে ক্ষুদ্র অক্ষ আমরা আঁকবো। তাহলে ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি? এই যে দেখুন x ডিভাইডেড বাই -3/2। তাহলে এইখানে এটা দশমিকে নিলে কত হয়? -1.5। তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিকে যেহেতু মাইনাস আছে, তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিকে কয় ঘর অগ্রসর হবে? -1.5। তাহলে দেখুন এই যে 1 ঘর, তারপর আরেক ঘরের কি? অর্ধেক। আর ওয়াই অক্ষ কত? ওয়াই অক্ষ হচ্ছে 0.75। তাহলে ওয়াই অক্ষ যদি 0.75 হয় তাহলে কতটুকু অগ্রসর হবে? 1-এর একটু কম। তাহলে কোনখানে পড়বে? এই যে এখানে। তাহলে এই দুইটা বিন্দু যোগ করে দিলে এটা হবে ক্ষুদ্র অক্ষ। আশা করি ক্লিয়ার। এই দুটো অক্ষ আঁকার পরে তারপরে আমরা সেন্টারটা বসাবো। সেন্টার কি আছে? 13/18, 10/9। এটা যদি দশমিকে নিয়ে বসাই তাহলে আমার পজিশনটা পড়ে হচ্ছে এই যে এইখানে, কেন্দ্রটা এইখানে পড়ে। আর এটা আরও একটা সহজ ওয়েতে বলা যায়, সেটা হচ্ছে ব্যাপারটা এরকমের। আপনি দুইটা রেখা যদি আঁকেন, এই একটা রেখা আর এই একটা রেখা, তাহলে এই যে বিন্দুটা এটা হচ্ছে ছেদ বিন্দু, আর এই ছেদ বিন্দুটাই হচ্ছে মূলত কেন্দ্র। ঠিক আছে? এইটার ক্ষেত্রে আর কি। তাহলে এই কারণে আমরা এই কেন্দ্রটা, এই ছেদ বিন্দুটাকে কেন্দ্র হিসেব করেছি 13/18, 10/9। ইচ্ছা করলে আপনি গ্রাফে যদি বসিয়ে তারপর করেন তাতেও কোনো সমস্যা নেই। তো এখন আমরা কি করব? এখন জানি কেন্দ্র থেকে এখন এই যে এই অংশটা বেসিক যদি ক্লিয়ার না থাকে আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে। এটা কি বৃহৎ অক্ষ না? তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? আমার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কিন্তু এই যে এখানে উল্লেখ আছে √5 ডিভাইডেড বাই 3। তাহলে এটা কোথা থেকে হিসাব করা হয়? এই যে টোটাল এই কেন্দ্র থেকে তাহলে এটা এটা তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তাহলে এটা অর্ধেক কত হবে? অর্ধেক হবে কত?
2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসে? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য অর্ধ বৃহৎ অক্ষের √5/6। তাহলে কেন্দ্র থেকে এই পাশে হবে হচ্ছে √5/6, এই পাশে হবে √5/6 বৃহৎ অক্ষ বরাবর। আবার সেমভাবে কেন্দ্র থেকে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 2√5/9। তাহলে এটাকে আমরা অর্ধেক করব। তাহলে অর্ধেক করলে কত হয়? √5/9। তাহলে এইটা কিন্তু কেন্দ্রের বাম পাশে হচ্ছে √5/9 এবং ডান পাশে হচ্ছে 2√5/9। তো তারপরে এই 4টা বিন্দু যোগ করে দিলে যে চিত্রিত রূপ হয় সেটাই হচ্ছে আমার উপবৃত্তের চিত্র। আশা করি ক্লিয়ার। ঠিক আছে? তো আপনারা এখন যদি অন্য কোনো উপবৃত্তের চিত্র আসে অবশ্যই পারবেন। প্রশ্ন 29, 8x² - 4xy + 5y² - 16x - 14y + 17 = 0 কণিকের চিত্র অঙ্কন করো। এক্সাম্পল 20। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসেনি, নিজে করবেন যদি করার ইচ্ছা থাকে। এটা সেম অ্যাজ কোশ্চেন, এই যে মাত্র যেটা করলাম 28 নাম্বার এক্সাম্পল 12-র মতো। তো তারপর হচ্ছে প্রশ্ন 30, সমীকরণটিকে প্রমাণ রূপে প্রকাশ করো, কণিকটি চিহ্নিত করো এবং কণিকের চিত্র অঙ্কন করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 96, 2004 এবং 2012 সালে এসেছে। এটা হচ্ছে এক্সাম্পল 21 তিতাস বই অনুসারে। তো এটাও আপনারা পারবেন। ফার্স্টে আমরা প্রদত্ত সমীকরণ লিখে কম্পেয়ার করে এটা দ্বারা কি কণিক নির্দেশ করে সেটা আমরা আগে লিখেছি। তো তারপরে যেহেতু উপবৃত্ত নির্দেশ করে উপবৃত্তের কেন্দ্র বের করেছি। তারপরে সেম প্রসেসে উপবৃত্তের প্রমাণ আকার বা আদর্শ আকার বের করতে আমাদের যে প্রসেস অবলম্বন করতে হয় আগের মতো সেই প্রসেস অবলম্বন করেছি। তাহলে দেখুন আমরা a1 এবং b1 এর মান বের করে জাস্ট আমার 4 নং সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমরা এই যে আকারটা পেলাম এটা কিন্তু উপবৃত্তের প্রমাণ আকার। এখন আমরা চিত্র আঁকার জন্য কি করতে হবে? আমাদের চিত্র আঁকার জন্য আমাদের বৃহৎ অক্ষের সমীকরণ এবং ক্ষুদ্র অক্ষের সমীকরণ বের করতে হবে। সেটা করার জন্য আমরা এই সমীকরণটার সাথে কম্পেয়ার করে 3 নং সমীকরণ এর সাথে কম্পেয়ার করছি কোনটা? এই যে x² + 2xy + by² সাথে তুলনা করে a ক্যাপিটাল H এবং ক্যাপিটাল B এর মান নিয়ে আসলাম। তারপরে দেখুন উপবৃত্তের অক্ষের দৈর্ঘ্য 2r হলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে r এর মানটা বের করলাম। সেখান থেকে r1 হবে যেটার মান সবচেয়ে বড় এবং r2 হবে যেটা ছোট। তাহলে উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি? সূত্র 2r1। তাহলে এখানে মান বসালাম, কত আসলো? 4। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 2r2। এখানেও মান বসালাম, কত আসলো? 4 × √2/2 কত? 3। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ। তাহলে বৃহৎ অক্ষের যে সমীকরণ আছে, বৃহৎ অক্ষের সমীকরণের যে সূত্রটা সেই সূত্র দ্বারা বৃহৎ অক্ষের সমীকরণ বের করলাম। কি আসলো আমাদের? x - y = 0। সেম ওয়েতে ক্ষুদ্র অক্ষের সমীকরণ বের করলাম সূত্র ধরে, আমার কি আসলো? x + y - 2 = 0। এখন আমাদের কাঙ্ক্ষিত যে পয়েন্ট সেটা হচ্ছে উপবৃত্তের চিত্র অঙ্কন করব। সে আগের মতোই বৃহৎ অক্ষের সমীকরণ। তাহলে y = x, y = x আসছে কিন্তু আমাদের এখানে। তাহলে এটা কি? মূল বিন্দুগামী। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণটা কিন্তু মূল বিন্দুগামী হবে। ক্ষুদ্র অক্ষের সমীকরণ x + y = কত? 2। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখেছি একটু x/2 + y/2 = 1। এই রাইট সাইডে অন করেছি। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? 4, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এটা। তাহলে ফার্স্টে আমরা কি করেছি? ওই যে আগের মতো বৃহৎ অক্ষটা এঁকেছি a এবং a' এবং এরপরে আমরা কি এঁকেছি? ক্ষুদ্র অক্ষ। তাহলে ছেদ বিন্দুটাই হচ্ছে আমাদের কি? কেন্দ্র। তো তারপরে এই কেন্দ্র থেকে বৃহৎ অক্ষটাকে আমরা কতটুকু নিয়েছি? এই যে এখানে 4 আছে, তাহলে এটাকে অর্ধেক করতে হবে। অর্ধেক করলে কত হয়? 2। তাহলে কেন্দ্র থেকে এই দিকে অর্ধেক অর্থাৎ 2, আবার এই দিকে অর্ধেক 2। আবার ক্ষুদ্র অক্ষটাও আমরা অর্ধেক করব। তাহলে কেন্দ্র থেকে এই দিকে হচ্ছে ক্ষুদ্র অক্ষের দিকে, একদিকে হচ্ছে অর্ধেক পরিমাণ আসবে আর বাকি অর্ধেক পরিমাণ আসবে অন্যদিকে। সেই কাজটাই আমরা এখানে করেছি আগেরটার মতোই। ঠিক আছে? a' বৃহৎ অক্ষ এবং b ক্ষুদ্র অক্ষ অঙ্কন করি যা পরস্পর C1 বিন্দুতে ছেদ করে। অর্ধ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এই যে এখানে 2, অর্ধ ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এই যে 2 √2/3। তাহলে এই যে AB এবং A' এখানে আমাদের তাহলে কি?
এ বি এ প্রাইম বি প্রাইম, এই যে চিত্রটা, এই চিত্রটাই হচ্ছে আমাদের কি উপবৃত্তের চিত্র। আশা করি ক্লিয়ার। তো আশা করি এখন যদি উপবৃত্তের চিত্র আসে আপনারা অবশ্যই নিজেরা করতে পারবেন। এরপরে আমরা যে প্রশ্নটা দেখব সেই প্রশ্নটা হচ্ছে 31। এইটা হচ্ছে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে কিভাবে চিত্র অঙ্কন করতে হবে সেই জিনিসটা ক্লিয়ার করব। তাহলে প্রশ্ন 31, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 = 0 সমীকরণ দ্বারা সূচিত কণিকের প্রকৃতি নির্ণয় করো এবং চিত্র অঙ্কন করো। তাহলে আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে হচ্ছে প্রকৃতি নির্ণয় করেছি, এখন চিত্র অঙ্কনের প্রতি গুরুত্বটা একটু বেশি দিব। তাহলে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2001 সালে এবং 2002 সালে এসেছে। তাহলে ফার্স্টে আমার ওই যে কণিকের প্রকৃতি বের করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ, তারপরে 1 নং সমীকরণকে কণিকের সাধারণ সমীকরণ এর সাথে কম্পেয়ার করে এইচ বি জি এফ এবং সি এর মান বের করলাম। তো সেখান থেকে ডেলের মান বের করব, তারপরে এবি মাইনাস এইচ স্কোয়ার বের করব। বের করে কন্ডিশন অনুসারে বলবো এটা আসলে পরাবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি উপবৃত্ত। তাহলে কন্ডিশন অনুসারে দেখা যাচ্ছে 1 নং সমীকরণে কি প্যারাবোলা বা পরাবৃত্ত প্রকাশ করে। তো এরপরে আমরা যে পরাবৃত্তকে যেভাবে হচ্ছে প্রমাণ আকারে প্রকাশ করেছি বা আদর্শ আকারে প্রকাশ করেছি সেই কাজটাই করব। এখন প্রদত্ত সমীকরণ নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। এই প্রসেসগুলো অবশ্যই আপনারা পারবেন শীট দেখে, কারণ এই প্রসেসে আমি অঙ্ক পূর্ববর্তী লেকচারে আরও করিয়েছি, অনেক অঙ্ক করিয়েছি। জাস্ট আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের যে ফরম্যাটটা, আমাদের ফরম্যাট কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে। ওয়াই স্কোয়ার সমান আমাদের টার্গেট কি, ওয়াই স্কোয়ার সমান 4x এখানে কনভার্ট করা। তাহলে দেখুন এই যে এরপরে আমাদের হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার সমান কি 4x এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে এ বলতে কি এই যে 1/4√2, ইহা পরাবৃত্তের প্রমাণ আকার। এখন আমার চিত্র অঙ্কনের জন্য এই জিনিসগুলো বের করতে হবে। প্যারাবোলার অক্ষের সমীকরণ লাগবে। তাহলে প্যারাবোলার অক্ষের সমীকরণের সূত্র কি, ওয়াই স্কোয়ার সমান 4x যদি হয় তাহলে ওয়াই সমান 0। তাহলে ক্যাপিটাল ওয়াই মানে কি, ক্যাপিটাল ওয়াই মানে যেটা আমরা ধরেছি সেই ক্যাপিটাল ওয়াইয়ের মান বসিয়ে আমরা সমীকরণ নিয়ে আসলাম। তাহলে গিয়ে x/½ প্লাস y/½ তাহলে এই হাফ মানে হচ্ছে কি এক্স অক্ষের পজিটিভ দিকে কত অংশ অগ্রসর হবে 0.5 পরিমাণ, অর্থাৎ সেই ক্ষেত্রে স্থানাঙ্ক হবে কি 0.5, আর ওয়াই অক্ষের পজিটিভ দিকে কত 0.5, সেক্ষেত্রে স্থানাঙ্ক কী হবে 0,5। উপবৃত্তের ক্ষেত্রে এই কথাটা আমি কিন্তু বলেছিলাম। তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণটা আমাদের লাগবে। তাহলে সেই সমীকরণের সূত্র কি, ক্যাপিটাল x সমান 0। তো সেখানে ক্যাপিটাল x এর মান বসিয়ে সমীকরণটা আমরা নিয়ে আসছি এই যে এটা। তো তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুর সূত্র কি, ক্যাপিটাল x সমান 0, ক্যাপিটাল y সমান 0। তাহলে ক্যাপিটাল x মানে কি এই যে এটা, ক্যাপিটাল y মানে কি এটা ইকুয়াল 0। তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এ পর্যন্ত চলে আসলাম। x - y সমান -5/4, x + y সমান ½ এখন এই দুইটা সমীকরণকে আমরা ক্যালকুলেশন করে অর্থাৎ সমাধান করে শীর্ষবিন্দুটা নিয়ে আসবো, অর্থাৎ xy এর মানটা নিয়ে আসবো। তাহলে দেখুন এখানে তাই করেছি। x এর মান কত আসছে সমাধান করে -3/8, আর y এর মান কত আসছে 7/8। তার মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -3/8, 7/8। তো তারপরে আমার কি লাগবে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের সূত্র কি, ক্যাপিটাল x সমান a, ক্যাপিটাল y সমান 0। তো তারপর অর্থাৎ ক্যাপিটাল x সমান a। তো তারপরে আমরা ক্যাপিটাল x এর মান বসালাম, এর মান বসালাম। তো এরপরে আমরা ক্যালকুলেশন করে এই যে সমীকরণটা পেলাম x - y সমান -1। সেম ওয়েতে ক্যাপিটাল y সমান কি 0, এখানেও মান বসিয়ে আমরা সমীকরণ পেলাম কি x + y সমান ½ তো এখন এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করে xy এর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে একটা x এর মান পেয়েছি কত -1/4, আর একটা পেয়েছি কত y সমান 3/4। তাহলে উপকেন্দ্র কি -1/4, 3/4। তো তারপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। কি দ্বিকাক্ষের সমীকরণ সূত্র কি, x + a সমান 0। তো এখানে ক্যাপিটাল x এর মান বসলাম, এর মান বসলাম। তো তারপরে ক্যালকুলেশন করে এই যে আমরা এখানে চলে আসলাম 2x - 2y + 3 = 0। এখন আমার মূল টার্গেট হচ্ছে এই যে এখানে শীর্ষবিন্দু, মানে চিত্র অঙ্কন আর কি। শীর্ষবিন্দু পরে চিন্তা করি, আপনার কি আমাদের এখানে কাজ হচ্ছে চিত্র অঙ্কন। তাহলে ফার্স্টে আমরা কি বলেছি xy তলে
এক্স ওয়াই তলে আমরা কি অঙ্কন করেছি, এই যে শীর্ষবিন্দুটা, তাহলে -3/8, 7/8। এটা যদি দশমিকে নিয়ে আপনি যদি ইসে বসান, দশমিকে নিয়ে যদি আপনি স্থানাঙ্ক বসান, তাহলে এই যে এখানে পড়ে। আমরা এগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে করেছি, আপনার গ্রাফ কাগজে করবেন। তাহলে এই যে এখানে আমি দশমিকও দেওয়া আছে, কারণ এইখানে দেখুন -0.375, তার মানে এক্স অক্ষের নেগেটিভ দিকে 0.375-এ অগ্রসর হবে। আর ওয়াই অক্ষের কত, এই যে 0.875, তার মানে কোনখানে পড়ে, এই যে এইখানে নি। এখন পরাবৃত্তের অক্ষ এসি অঙ্কন করি। এই যে পরাবৃত্তের অক্ষটা এসি অঙ্কন করে নিয়েছি। এখন অনেকের মনে জাগতে পারে যে এসিটা আমি কিভাবে অঙ্কন করেছি, বা অক্ষের সমীকরণটা থেকে আমরা এসি অক্ষটা কিভাবে আঁকলাম। শীর্ষবিন্দু এ ছিল আমার, একটু খেয়াল করুন। অক্ষের সমীকরণটা আমরা পেয়েছিলাম কত, x/½ প্লাস y/½ ইকুয়াল 1। এটা ছিল কিন্তু আমার প্যারাবোলার অক্ষের সমীকরণ। তাহলে এইখানে এক্স অক্ষের কতটুকু অংশ খণ্ডিত হবে বা অগ্রসর হবে, এই যে হাফ মানে কি 0.5। তাহলে দেখুন এইটা হচ্ছে মূল বিন্দু আমার, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত, 1, তাহলে এটার অর্ধেক কত, হাফ, তার মানে এইখানে একটা পয়েন্ট হবে। আর ওয়াই অক্ষের কত, হাফ পরিমাণ অগ্রসর হবে, তার মানে এইখানে স্থানাঙ্কটা কি হবে, এইখানে স্থানাঙ্ক কিন্তু 0.5, আর ওয়াই অক্ষ বরাবর যতটুকু অগ্রসর হবে সেটাও 0.5, 1 এবং 0-এর মাঝখানে। তাহলে এখানে স্থানাঙ্ক কত হবে, 0.5। তাহলে দেখুন এই সিটা হচ্ছে আমার কত, 0.5, আর এইখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আমার 0.5, এই যে এই পয়েন্টটা। তো দুইটা যোগ করে দিলে আমাদের এসি, যেটা হচ্ছে অক্ষের সমীকরণ। আশা করি ক্লিয়ার। তো অক্ষটা এঁকে ফেললাম আমরা, পরাবৃত্তের অক্ষ এসি অঙ্কন করে ফেললাম। তো তারপরে শীর্ষবিন্দুতে প্যারাবোলার স্পর্শক আঁকি। শীর্ষবিন্দুতে কে আঁকবো, প্যারাবোলার স্পর্শক আঁকবো। তাহলে শীর্ষবিন্দুতে যদি আমরা প্যারাবোলার স্পর্শক আঁকি, তাহলে আমার কি জানতে হবে, প্যারাবোলার সমীকরণটা, অর্থাৎ স্পর্শকের সমীকরণটা জানতে হবে। তাহলে স্পর্শকের সমীকরণটা কি, এই যে x/-5/4 প্লাস y/5/4 ইকুয়াল কি 1। তাহলে এইখানে এক্স অক্ষে কতটুকু অগ্রসর হবে, -5/4। তাহলে এটা আমরা যদি দশমিকে নেই, তাহলে কত হবে, -4×4, 4 × 8, 4×5=20, ভুল যদি না করি। তাহলে এক্স অক্ষে বরাবর আমার স্থানাঙ্ক হবে -1.25। দেখুন তাহলে এই পর্যন্ত হচ্ছে 1, তাহলে মূলবিন্দু কোনটা, এটা, এখান থেকে হচ্ছে 1, তাহলে তারপরে কত, 0.25, তার মানে কি একটু আগাবে। তারপরে আরেকটা কত হবে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্সের ভ্যালু কি হবে, 0, তাহলে 1.25। তাহলে এখানে অগ্রসর হবে ওয়াই অক্ষের কত দিকে, এই যে এইখানে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার 1 গড়। তাহলে 0.25 যেহেতু আছে, তাহলে 0.25 একের পরে অগ্রসর হবে। তার মানে এইটা এবং এই বিন্দুটা আমরা যোগ করে দিলে যেটা আসবে, সেটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। আশা করি ক্লিয়ার। তো তারপরে আমাদের কিন্তু কাজ অনেকটাই শেষ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই পরাবৃত্তটা আঁকবো। এখন এটা কিভাবে আঁকবো সেটা হচ্ছে রেখার বিষয়। এখন এই পরাবৃত্তটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেটা ডিপেন্ড করবে, বা সেটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। তাহলে প্রশ্ন 31টা কি ছিল, প্রশ্ন 31টা কিন্তু ছিল এরকমের, x² প্লাস 2xy প্লাস y² মাইনাস 2x মাইনাস 1 = 0। এখন x এর মান যদি 0 হয়, তাহলে বিন্দুটা হবে কোথায়, স্থানাঙ্ক অনুসারে বিন্দুটা হয় কোথায়, ভুজের মান যদি 0 হয়, অর্থাৎ x যদি 0 হয়, তাহলে সেটা কোথায় অগ্রসর হবে, x এর মান 0 হলে সেই বিন্দুটা হবে y অক্ষের উপরে। তাহলে x এর মান 0 হলে এই সমীকরণটা কি হবে, এটা 0 হবে, এটা 0 হবে,
ওয়াই স্কোয়ার, এটাও জিরো হবে, এক্স রিলেটেড যত পদ আছে সবই জিরো হবে। তার মানে কি দাঁড়ালো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তার মানে ওয়াই সমান কি, ওয়াই স্কোয়ার সমান ওয়ান, ওয়াই সমান প্লাস মাইনাস ওয়ান। তাহলে আমার স্থানাঙ্ক কী দাঁড়ায়, স্থানাঙ্ক কিন্তু দাঁড়ায় হচ্ছে একটা হবে 0,1 আর একটা হবে 0,-1। তাহলে দেখুন 0,1 মানে কোথায়, এই যে মূলবিন্দু থেকে এক ঘর উপরে, তাহলে এইখানে দেখুন, তাহলে এই যে এইখান থেকে শীর্ষবিন্দু এইখানে আমি সেট করে এঁকেছি। তো তারপরে এটা হবে কোথায়, 0,-1। তাহলে জিরো হচ্ছে এক্স অক্ষের কোনো দিকে অগ্রসর হবে না, যেহেতু এক্স এর ভ্যালু জিরো। তাহলে -1, তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ কোন দিকে, নিচের দিকে। তাহলে এই যে এখানে দেখুন এটা সেট করে গেছে। তো তারপরে হচ্ছে আমরা ওয়াইয়ের ভ্যালুটা যদি জিরো ধরি, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি জিরো ধরি, এখানে ওয়াইয়ের ভ্যালুটা যদি জিরো ধরি, তার মানে এই বিন্দুটা পড়বে কোথায়, এই বিন্দুটা পড়বে এক্স অক্ষের উপরে। সেই ক্ষেত্রে আমার প্রদত্ত সমীকরণটা কি হবে, ওয়াইয়ের ভ্যালুটা জিরো ধরলে এক্স স্কোয়ার, এটা কিন্তু আমার জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে -2x - 1 ইকুয়াল জিরো। তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার -2 × x × 1 + 1 স্কোয়ার। তাহলে এইখানে কিন্তু আমি -1 আবার এখানে -1 করে দিয়েছি, কারণ আমার এখানে +1 ছিল না, তারপরে আমি +1 স্কোয়ার দিয়েছি ইকুয়াল জিরো। তাহলে দেখুন কি হয়, এটুকু কিন্তু সূত্রে যায় আমার, x - 1 হোল স্কোয়ার ইকুয়াল কত, 2। তো তারপরে আমরা কিন্তু এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, এটাকে কি ক্যালকুলেশন করা যায় একটু দেখি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার লেখা যায় x - 1 ± √2। সুতরাং x সমান কি লেখা যায়, 1 ± √2। তাহলে দেখুন আমার কিন্তু একটা হবে 1 + √2, 0, আর একটা হবে কি 1 - √2, 0। তো এটাকে আমরা দশমিকে নিয়ে যেতে পারি, স্থানাঙ্ক দুইটাকে। এটাকে যদি আমরা দশমিকে নেই তাহলে এটা হবে 2.4, 0, আর এটা হবে -0.4, 0। তাহলে এই স্থানাঙ্কটা আমরা বসিয়ে দেই। এই স্থানাঙ্কটা যদি বসায় কোথায় পড়ে, 2.4, তার মানে 2-এর পরে। তাহলে দেখুন 2-এর পরে এক্স অক্ষ বরাবর, কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে, তার মানে এই এক ঘর 2 ঘর, তারপরে 0.4, তার মানে এখানে পড়ে। দেখুন পরাবৃত্তটা কিন্তু এটাকে ছেদ করেছে, এই বিন্দুটাকে। তো তারপরে হচ্ছে আপনি কিন্তু এই বিন্দুগুলো দিয়ে তারপরে এই চিত্রটা ঘোরাবেন। তো তারপর হচ্ছে কি -0.4, তাহলে -0.4 কোথায় যাবে, এই যে এদিকে দেখুন এই পর্যন্ত কিন্তু এক ঘর, তাহলে এইখানে 0.4 পরে কোথায়, এই যে এইখানে। তাহলে এই বিন্দু দিয়ে কিন্তু গেছে। তার মানে আমার কিন্তু এক্স অক্ষ বরাবর একটা বিন্দু, আর ওয়াই অক্ষ বরাবর আমরা বিন্দু কোথায় বসাচ্ছিলাম, একটা বিন্দু আর একটা বিন্দু। তাহলে এই চারটা বিন্দুকে ছেদ করে পরাবৃত্তটা আঁকতে হবে। আশা করি পরাবৃত্তের চিত্রটা ক্লিয়ার। এভাবেই আসলে পরাবৃত্তের চিত্র অঙ্কন করতে হবে। তাহলে দেখি আমরা কি লিখেছি, এই যে এখানে লিখেছি পুনরায় প্রদত্ত সমীকরণ। আমরা যে কাজগুলো করেছি সেটা এখানে লেখা আছে। প্রদত্ত সমীকরণে 1 নংয়ে y = 0 বসাই। তো তারপরে এই যে x এর মান 2.4, -0.4। তো তাহলে প্যারাবোলাটির বিন্দু কোন বিন্দুগামী হবে, এই যে এই বিন্দুগামী হবে। 1 নংয়ে x = 0 বসালে সেক্ষেত্রে আমরা বিন্দু পাই দুইটা, একটা পাই 0,1, 0,-1। তাহলে প্যারাবোলাটা এই দুইটা, এই টোটাল 4টা বিন্দু গামী হবে, উপরের দুইটা আর এখানে দুইটা, 4টা। x এর মান যখন 0 হবে তখন দুইটা, আবার y এর মান যদি 0 হয় তখন দুইটা। আপনারা যদি এই ব্যাপারগুলো ক্লিয়ার বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমি আবারও বলি, ইন্টারের বই না দেখে 9-10-এর স্থানাঙ্ক জ্যামিতি নামে একটা চ্যাপ্টার আছে হায়ার ম্যাথে, 11 অধ্যায় উচ্চতার গণিতে, সেইটা একটু দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি এই রিলেটেড বিষয়গুলো আরও ক্লিয়ার বুঝতে চান সেই ক্ষেত্রে আপনার ইন্টারের কণিক চ্যাপ্টারটা দেখতে পারেন, ঠিক আছে। আর আমি যতটুকু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, আসলে এইটুকুও যদি মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আশা করি পরাবৃত্তের চিত্রটা আপনারা পারবেন।
এরপরে আমাদের যেটা প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 32 এক্সাম্পল 22 কি বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 10y প্লাস 21 ইকুয়াল 0 কোন একটি চিত্র অঙ্কন করতে বলছে। ম্যাথটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে আসেনি, তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সপ্তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। তাহলে এই যে কণিকটা আসলে কি আমাদের সেটা আগে টেস্ট করতে হবে। আর যেহেতু আমরা পূর্ববর্তী লেকচারে উপবৃত্ত পরাবৃত্তের কণিকের চিত্র কীভাবে আঁকতে হবে সেটা দেখিয়েছি, এটা অবশ্যই অধিবৃত্ত। তারপরও সেটা আমরা এটা হচ্ছে আমরা শিটে পর্যায়ক্রমে লিখেছি বলে দেখে আমরা বলতে পারছি যে এটা অধিবৃত্তের চিত্র হবে, কিন্তু আপনাকে পরীক্ষার খাতায় টেস্ট করতে হবে। তাহলে 1 নং সমীকরণকে কণিকের সাধারণ সমীকরণের সাথে তুলনা করে এ এইচ বি জি এফ এবং সি এর মান নিয়ে আসলাম। তো তারপর ডেলের মান বের করলাম, ডেল কি নট ইকুয়াল 0। তো তারপরে এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করলাম, সেটা কি লেস দ্যান 0। তো তারপরে এ প্লাস বি এর মান বের করলাম, সেটা কি নট ইকুয়াল 0। তাহলে 1 নং সমীকরণটি কি একটি হাইপারবোলা বা অধিবৃত্ত সূচিত করে। এখন এখান থেকে আমরা অধিবৃত্তটির কেন্দ্র বের করব। তাহলে অধিবৃত্তির কেন্দ্র আলফা বিটা, তাহলে আলফা এবং বিটার সূত্র ধরে আমরা আলফার মান কত পেয়েছি -2 এবং বিটার মান কত পেয়েছি 2, সুতরাং অধিবৃত্তটির কেন্দ্র -2, 2। এখানে কিন্তু আমাদের প্রমাণ আকার কনভার্ট করতে হবে না, কারণ আমাদের শুধু চিত্রটা চেয়েছে। তাহলে অক্ষদ্বয়ের দিক ঠিক রেখে মূলবিন্দুকে -2, 2 বিন্দুতে স্থানান্তর করলে সমীকরণটির পরিবর্তিত আকার হবে x স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার সমান c1। তাহলে c1 এর সূত্র কি মাইনাস আলফা জি প্লাস বিটা প্লাস সি। তো এই সূত্রে মান বসে ক্যালকুলেশন করলে c1 এর মান কত আসছে -1। এখন এই সমীকরণে আমরা এই c1 এর মানটা বসালে আমরা সমীকরণটা কী পাবো, এই যে এটা। এখন এইটাকে 1 বানাবো, তাহলে উভয় পক্ষকে কী করতে হবে, -1 দ্বারা প্রতিটা পদকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমার এই যে রাশিটা আসে এটাকে আমরা 3 নং সমীকরণ ধরলাম। এখন এই 3 নং সমীকরণকে আমরা এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার সমান 1 এর সাথে তুলনা করে যথাক্রমে ক্যাপিটাল এ ক্যাপিটাল এইচ ক্যাপিটাল বি এর মান নিয়ে আসলাম। তো তারপরে আমার অধিবৃত্তের অক্ষের দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ আর এর মানটা বের করতে হবে, কেননা আমাদের চিত্র আঁকার জন্য বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ এই জিনিসগুলা লাগবে, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের অধিবৃত্তের অক্ষের দৈর্ঘ্য 2r হলে সূত্রটা কি 1/r4 r⁴ মাইনাস a প্লাস বি ইন্টু 1/r স্কোয়ার প্লাস ab মাইনাস এস স্কোয়ার ইকুয়াল 0। তো এইখানে জাস্ট হচ্ছে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে এগুলো আপনারা পারবেন, কারণ অধিবৃত্তে পূর্ববর্তী লেকচারে প্রমাণ আকারে এগুলো দেখেছিলাম। তাহলে আর স্কোয়ার সমান কত আসলো 2, -2/5। তাহলে আর স্কোয়ার দুটি মান, একটা ধরবো r1 স্কোয়ার, একটা ধরবো r2 স্কোয়ার। r1 কোনটা ধরবো, যেটা বড়, তাহলে r1 স্কোয়ার হচ্ছে 2 আর r2 স্কোয়ার হচ্ছে -2/5। তো তারপরে r1 স্কোয়ার থেকে r1টা বের করলাম, r1 সমান কি √2, r2 সমান কি এটা ইকুয়াল i সমান √2/5। তাহলে আর অক্ষ বা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কী হবে 2r1, তাহলে 2 × r1 এর মান বসালাম। ক্ষুদ্র অক্ষ বা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কী হবে 2√2/5। এখন আমরা বৃহৎ অক্ষের সমীকরণ বের করব। বৃহৎ অক্ষের সমীকরণের সূত্র এটা আমরা কিন্তু আগেও দেখেছি। এই সূত্রে মান বসিয়ে বৃহৎ অক্ষের সমীকরণ কত আসলো x - y + 4 = 0। তারপরে অনুবন্ধী অক্ষের সমীকরণ বা ক্ষুদ্র অক্ষের সমীকরণ, সেটার সূত্র কোনটা, এই যে এটা = 0। এখানে মান বসিয়ে আমরা ক্ষুদ্র অক্ষ বা অনুবন্ধী অক্ষের সমীকরণ নিয়ে আসলাম 7x - 3y + 20 = 0। তো তারপরে আমরা হচ্ছে চিত্র অঙ্কন করব। এখন দেখুন এই যে ফার্স্টে আমরা চিত্র অঙ্কনে কি করেছি, আগে আমরা চিত্র অঙ্কনটা দেখি। এই যে চিত্র অঙ্কন আমাদের কিন্তু হয়তোবা চিত্র অঙ্কনটা ক্লিয়ার হচ্ছে, ক্যামেরা আসতেছে না, আপনারা একটু বুঝে নেবেন। এই যে চিত্র অঙ্কনটা ফার্স্টে আমরা এক্স অক্ষ, এটাকে এক্স প্রাইম, এটা হচ্ছে মূলবিন্দু, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। তো এখন আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কেন্দ্রটা আগে স্থাপন করব। তাহলে কেন্দ্র যদি স্থাপন করি তাহলে আমার এই যে সমীকরণটা দেওয়া ছিল এই সমীকরণের কেন্দ্র কি, এই সমীকরণের কেন্দ্র কি ছিল, কেন্দ্র ছিল এই যে এটা -2, 2। তাহলে এই -2, 2 এর অবস্থান কোথায়, তাহলে মূল বিন্দু থেকে -2 মানে এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাহলে 1 ঘর 2 ঘর, তার মানে এখানে। আর +2 মানে কি ওয়াই অক্ষের পজিটিভ দিকে 2 ঘর, এই 1 ঘর এই 1 ঘর, তার মানে আমার অবস্থানটা হবে কোনখানে, এই যে এইখানে। তাহলে সি মানে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র কত -2, 2। তো তারপরে আমাদের যে জিনিসটা আঁকতে হবে সেটা হচ্ছে সি বিন্দু দিয়ে এক্স অক্ষের সহিত আমরা এই যে এই রেখাটা আঁকবো।
তাহলে এই রেখাটা কি রেখা? এই রেখাটা কিন্তু বৃহৎ অক্ষের রেখা। এখন বৃহৎ অক্ষের রেখা কিভাবে আঁকবো? বৃহৎ অক্ষের রেখা আঁকতে হলে আমাদের বৃহৎ অক্ষের সমীকরণটা লাগবে। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণটা আমরা কি জানি? তাহলে বৃহৎ অক্ষের সমীকরণটা কি জানি আমরা? x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এটা যদি আঁকতে চাই তাহলে আমরা কিভাবে আঁকতে পারবো? এটাকে একটু শের ফরম্যাটে নিয়ে যাই। এই যে x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই ফরম্যাটে নিয়ে যাই। তাহলে এই ফরম্যাটে নিয়ে গেলে কি হবে? x মাইনাস ওয়াই ইকুয়াল -4। তাহলে এখানে কি আসবে? x ডিভাইডেড বাই -4 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই -4 ইকুয়াল 1। তাহলে এখানে কি আসে? x ডিভাইডেড বাই -4 -1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 4 ইকুয়াল 1। তাহলে x অক্ষের খণ্ডিত অংশ অর্থাৎ x অক্ষের ওপরে বিন্দুটা কি হবে? -4, 0। আর y অক্ষের ওপর y অক্ষের বিন্দুতে বা y অক্ষের ওপরে বিন্দুটা কি হবে? 0,4। তাহলে আমরা কিন্তু সেই জিনিসটাই এখানে বসিয়েছি। তাহলে দেখুন 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে 4 ঘর। তাহলে x অক্ষের নেগেটিভ দিকে -4, 0। আর এইটা কি বসিয়েছি? 0,4। তাহলে এখানে 4টা কি? y অক্ষের পজিটিভ দিকে। তাহলে এই 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে 4 ঘর। তাহলে এই দুইটা আমরা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে বৃহৎ অক্ষ। তাহলে আমরা বৃহৎ অক্ষকে নিলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইখানে বৃহৎ অক্ষ আঁকার পরে এই যে কেন্দ্র থেকে আমরা কি এঁকে নিব? কেন্দ্র থেকে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা এঁকে নিব। তাহলে কেন্দ্র থেকে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কিন্তু আমার এই সমীকরণের জন্য 4। তাহলে এটার অর্ধেক কত? 2। তার মানে কেন্দ্র থেকে এই দিকে 2 ঘর আসবে আর এই দিকে 2 ঘর আসবে। আশা করি ক্লিয়ার। তো তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এইখানে আমরা mn লম্ব অঙ্কন করব এবং সেই mn লম্ব থেকে mটা নিব হচ্ছে এই যে mটার দৈর্ঘ্য হবে r2 এর সমান অর্থাৎ 2/5 এর সমান এবং n এর দৈর্ঘ্য হবে কত? 2√5। আশা করি ক্লিয়ার। তো তাহলে এই পাশেও সেম ভাবে এখন এইখানে যে আমরা এই যে ইটা আঁকছি অধিবৃত্তের এই যে রেখাটা আঁকলাম, এইখানে তাহলে এই রেখাটা -3,0 কীভাবে আসলো? এখানে -7,0 কীভাবে আসলো? এই যে আগের অঙ্কটার মতো। আবার এইখানে এই বিন্দুটা 0,7, এই বিন্দুটা 0,3 কীভাবে আসলো? তাহলে আমার প্রদত্ত সমীকরণে ফিরে যেতে হবে। তাহলে আমার প্রদত্ত সমীকরণটা কি ছিল? প্রদত্ত সমীকরণটা ছিল কিন্তু x² - 3xy + y² + 10x - 10y + 21 = 0। তাহলে ফার্স্টে আমরা এইখানে যদি x এর ভ্যালু 0 বসাই এই সমীকরণে, এই যে আমার প্রদত্ত সমীকরণে, তাহলে y এর ভ্যালু কয়টা পাবো? 2টা। একটা পাবো 3 আর একটা পাবো 7। তাহলে সেই ক্ষেত্রে স্থানাঙ্কটা কি হবে? 2টা স্থানাঙ্ক হবে। একটা হবে 0,3 আর একটা হবে 0,7। সেইটাই কিন্তু আমরা বসিয়েছি। এই যে দেখুন, একটা হচ্ছে 0,3 আর একটা হচ্ছে 0,7। তাহলে এই যে এখান থেকে এই যে অধিবৃত্তের যে রেখাটা এই বিন্দুগুলোকে ছেদ করেই যাবে, কারণ এই অধিবৃত্তটা এত বিন্দুগামী হবে। আর এই পাশেরটা তাহলে কি হবে? এই পাশেরটা হচ্ছে y সমান 0। তাহলে y সমান যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কি আসবে? x এর ভ্যালু ক্যালকুলেশন করলে 2টা আসবে। একটা হবে -3, -7। তাহলে বিন্দু কি হবে? -3,0 আর একটা হবে -7,0। তাহলে সেমভাবে এইখানে এই যে বিন্দু বসিয়ে সেই বিন্দু দিয়ে অধিবৃত্তটা কি করবে? অতিক্রম করবে। আশা করি চিত্রটা ক্লিয়ার। যদি বুঝতে পারেন তাহলে এই চিত্রগুলো বেশি কঠিন না। আপনারা অবশ্যই গ্রাফ কাগজে
করবেন। তো এখানে সেই জিনিসগুলোই লেখা আছে। সি বিন্দু দিয়ে এক্স অক্ষের সহিত এত রেখা অঙ্কন করি যেন সি এবং সি এ প্রাইম সমান √2 পরিমাপে এ এবং এ বিন্দু দিয়ে চিহ্নিত করি। সি এ রেখার ওপর এম এন লম্ব অঙ্কন করা হলো যেন এ এম ইকুয়াল এন √2 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 0.6, মানে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে 0.6 হয়। তো তারপরে এমসি এবং এনসি যোগ করে উহাদের উভয় দিকে বর্ধিত করলে অসীম তট হবে। মানে এই যে এইখানে হচ্ছে আমরা যদি এইটা বর্ধিত করি তাহলে এই যে এই রেখাগুলা, এই যে সোজা রেখা, এগুলোকে বলে অসীম তট। এই কথাটা এখানে বলা আছে। তো তারপরে প্রদত্ত 1 নং সমীকরণকে x = 0 বসালে y = 37 পাওয়া যায়। সেক্ষেত্রে কণিকটি 0,3 0,7 বিন্দুতে ছেদ করে। এবং 1 নং সমীকরণে যদি y = 0 বসাই, y সমান যদি 0 বসাই তাহলে কি হবে, y = 0 বসালে x এর মান আসবে হচ্ছে -3, -7, অর্থাৎ কণিকটি -3,0 -7,0 বিন্দুতে ছেদ করে। তার মানে কণিকটা 4টা বিন্দুতে ছেদ করবে। y অক্ষের দিকে মানে y অক্ষের দুই পাশে 2টা বিন্দুতে ছেদ করবে এবং x অক্ষের দুই পাশে 2টা বিন্দুতে ছেদ করবে, টোটাল 4টা বিন্দুতে ছেদ করবে। তাহলে যে চিত্র পাবো সেটাই হচ্ছে অধিবৃত্তের চিত্র। আশা করি ক্লিয়ার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।